নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট যেখানেই বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট করুক না কেন, সেখানে রিস্ক বা ঝুঁকি একটা বড় ফ্যাক্টর। রিটার্ন কতটা পাওয়া যাচ্ছে ইনভেস্টমেন্ট করে, যার মাধ্যমে তিনি বুঝতে পারবেন কতটা তিনি লাভ করছেন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে। পরের যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে ভোলাটিলিটি। ভোলাটিলিটি অর্থ হচ্ছে যে বাজার কতটা চড়াই উতরাই চলছে, কখনো আপস অ্যান্ড ডাউনস। আপনি শেয়ার মার্কেটে দেখতে পাবেন রিয়েল টাইমে যখন মার্কেটে কেনাবেচা হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু দাম ওঠানামা করছে। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, একে বলা হচ্ছে ভোলাটিলিটি। আরেকটি বিষয় রয়েছে লিকুইডিটি। মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট থেকে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে তুলে নিতে চান, তাহলে সঙ্গে সঙ্গে কি পারবেন? লিকুইডিটি কতটা রয়েছে, কতটা আপনাকে তারা ক্যাশের যোগান সাথে সাথে দিতে পারবে। আজ এই চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে রিস্ক, নেক্সট হচ্ছে রিটার্ন, নেক্সট হচ্ছে ভোলাটিলিটি, এবং তার সর্বশেষ যে ফ্যাক্টর সেটা হচ্ছে লিকুইডিটি। আপনারা এই ভিডিওটা আশা করব যে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি একটি ডেপথ আলোচনা করব। মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে টাকা রাখতে গেলে এই চারটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। যাই হোক, এখন আলোচনার বিষয় হচ্ছে ঝুঁকি, ভোলাটিলিটি, রিটার্ন এবং লিকুইডিটি। আলোচনার প্রথমে বলি, ইনভেস্টমেন্ট করতে গেলে রিস্ক থাকবেই। রিস্ক কখনো জিরো হয় না। উই ক্যান মিটিগেট দ্য রিস্কটাকে কমিয়ে দিতে পারি, কিন্তু আমরা রিস্কটাকে অ্যাভয়েড করতে পারি না। সেটাই বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা রাখুন, পোস্ট অফিসে রাখুন, কিংবা শেয়ার মার্কেটে টাকা রাখুন বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন, কোনো জায়গাতেই কিন্তু রিস্ককে অ্যাভয়েড করা সম্ভব নয়। ব্যাংকে টাকা রাখলে যে একটা রিস্ক আছে সেটা হচ্ছে ব্যাংক অনেক সময় দেউলিয়া হতে পারে। এই ক্ষেত্রে দেউলিয়ার চান্স খুব কম। এই ক্ষেত্রে হয়তো আপনার টাকা কিছু সময় আটকে থাকতে পারে, কারণ স্ট্রং ব্যাংকগুলো উইক ব্যাংকগুলোকে সাহায্য করছে। আমরা সেক্ষেত্রে দেখেছি যে ইয়েস ব্যাংকে স্টেট ব্যাংক এবং অন্যান্য ব্যাংক সাহায্য করে তুলে দিয়েছে। এই ব্যাংকটি, ইয়েস ব্যাংকটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং রিজার্ভ ব্যাংক তার বিভিন্ন নীতি নিয়ে এবং তার বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে সাহায্য করে যাচ্ছে ব্যাংকগুলো যাতে ঠিকভাবে ফাংশন করে যায়। কিন্তু ব্যাংকে যেটা অসুবিধা রয়েছে মেইনলি বর্তমানে, সেটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, তার প্রবলেম। মনে করুন আপনি 4 বছরের জন্য ব্যাংকে টাকা রাখছেন, দেখতে পেলেন যে ইন্টারেস্টের রেট অনেকটা কম। যদি 4 বছর রাখেন, তাহলে আপনি কিভাবে টাকা রাখবেন ব্যাংকে? বেশি ইন্টারেস্ট পেতে গেলে আপনাকে তখন 444 দিন, 333 দিন, মানে শর্ট টার্মে টাকা রাখতে হবে। কিন্তু আপনার মনের মধ্যে রয়েছে যে আপনি 4 বছরের জন্য টাকা রাখবেন। এই ক্ষেত্রে আপনি 444 দিনের জন্য টাকা রাখলেন, হয়তো 7.50% হিসাবে। 4 বছর বাদে, এই 444 দিন বাদে যখন ব্যাংকে আপনি গেলেন, তখন দেখলেন আর 7.50% ইন্টারেস্ট নেই, সেটা হয়তো দাঁড়িয়েছে 333 দিনের জন্য। ফলে আপনাকে আবার শর্ট টার্মে টাকা রাখতে হবে। এবং আস্তে আস্তে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেকটাই কিন্তু কমে এসছে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে যে ইনফ্লেশনটাকে অনেক সময় বিট করতে পারে না, কারণ ইনফ্লেশন রেট প্রায় 6% থেকে 6.5% রয়েছে। অনেক সময় এটা বেড়েও যায়। ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু 6 থেকে 7% রয়েছে। ফলে রিয়েল যে ইনকাম, মানে রিয়েল যে প্রফিট, সেটা কিন্তু ব্যাংকে অনেকটাই কম হবে। এবার চলে আসুন শেয়ার মার্কেটে। সেখানে একই ব্যাপার, সেখানে একটু বড় ব্যাপার রিস্কের, কারণ যখন বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তখন তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার। এই ব্যাপারে আমার 2-3টি ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেলে এগুলো দেখে নেবেন। কিন্তু কোনো একটি শেয়ার যদি একটু ডুবে যায়, সেক্ষেত্রে কিন্তু সমূহ লোকসান বিনিয়োগকারী যিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন। ফলে দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে কিন্তু ইন লং রানে লাভ করে বেরিয়ে আসছেন, এমন বিনিয়োগকারীর সংখ্যা কিন্তু অনেকটাই কম। এক্ষেত্রে বেশ কিছু নিরাপদ অবস্থানে আছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডাইরেক্ট কোনো বিনিয়োগকারী
সিদ্ধান্ত নিতে পারেন না তিনি কোন শেয়ার পারচেস করবেন বা কোন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করবেন। তিনি যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি পারচেস করেন সেটি যেভাবে রয়েছে, হয়তো সেটি শেয়ার রিলেটেড মিউচুয়াল ফান্ড বা হয়তো সেটা দেখা যাচ্ছে কমোডিটি গোল্ড সিলভার রিলেটেড মিউচুয়াল ফান্ড, সেইভাবে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে থাকেন। এই ক্ষেত্রে ডাইরেক্ট বিনিয়োগকারী কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, কিন্তু ফান্ড ম্যানেজারদের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, তাদের রিসার্চ মেথড রয়েছে, বিভিন্ন অ্যালগরিদম প্রসিডিওর রয়েছে, তার মাধ্যমে দেখা যায় যে কোনো শেয়ার যদি বাজে ফাংশন করেন, মানে তার যে হোল্ডিংস রয়েছে পোর্টফোলিও হোল্ডিংসে বাজে ফাংশন করে, তাহলে সে কিন্তু সেই ক্ষেত্রে সেই শেয়ারটিকে তারা বিক্রি করে দেন, রিডিমিশন করে দেন এবং তাদের ঝুলিতে নতুন শেয়ার তারা নিয়ে আসেন। অতএব এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু একটু ঝুঁকিটা কম, ঝুঁকি কিন্তু রয়েছে, কারণ এই ক্ষেত্রে নেগেটিভ রিটার্নও কিন্তু হতে পারে কোনো সময়, এবং অ্যাভারেজ রিটার্ন হিসেবেই করা হয় মিউচুয়াল ফান্ডে। আপনি যে শুনতে পান যে 13% মিউচুয়াল ফান্ডের ইন্টারেস্ট রেট বা রিটার্ন রেট, সেটা তো কোনো এক বছরের নয়, কোনো এক বছর হয়তো 40% রিটার্ন দিতে পারে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম, কিন্তু তারপরের বছর দেখা যাচ্ছে নেগেটিভ রিটার্ন দিল। ফলে মিউচুয়াল ফান্ডে কিন্তু দীর্ঘদিন টাকা রাখতে হয়, এবং এই ক্ষেত্রে মনে কোনো শঙ্কা রাখলে চলবে না, ধৈর্য রাখতে হবে। এই হচ্ছে ঝুঁকির ব্যাপার। পোস্ট অফিসে যে ঝুঁকি রয়েছে সেখানে ঝুঁকিটা কিন্তু ইন্টারেস্ট রেটের ঝুঁকি, কম্পারেটিভলি ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে রেট অফ ইন্টারেস্ট কম, এবং যেটা বললাম যে শর্ট টার্মে বা লং টার্মে মানে যে একটা পিরিয়ডে টাকা তোলার পর দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেটটা কিন্তু কমে যাচ্ছে, পোস্ট অফিস বলুন বা ব্যাংক বলুন। ইনভেস্টমেন্ট করার সময় প্রথমেই কিন্তু বিনিয়োগকারীরা চিন্তা করেন যে কত রিটার্ন পাওয়া যাবে, রিটার্ন মানে ইন্টারেস্ট, কতটা প্রফিট হবে। যদি ব্যাংকে কেউ টাকা রাখেন তাহলে নির্দিষ্ট সময় অন্তে কত টাকা পাওয়া যাবে, কত টাকা বাড়বে, সেটা আগে থেকেই বিনিয়োগকারীরা জানতে পারেন, কারণ ব্যাংকে ইন্টারেস্ট রেট নির্দিষ্ট করে থাকে, কত টাকা রিটার্ন আগে থেকে বুঝতে পারবেন। কিন্তু যদি বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন বা শেয়ার মার্কেটে টাকা রাখেন, এখানে তো ইন্টারেস্টের ব্যাপার নেই, এখানে হচ্ছে টাকাটা বেড়ে কতটা হতে পারে রিটার্ন। এই রিটার্ন কিন্তু ব্যাংকে যেমন নির্দিষ্ট, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে কিন্তু নির্দিষ্ট নয়। শেয়ার মার্কেটে আগেই বলেছি অনেক বেশি ঝুঁকি, এবং তার ফলে ঝুঁকি যদি বেশি থাকে, ভোলাটিলিটি বেশি থাকে, আশা করা যায় রিটার্ন বেশি পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি কখন কেমন ফাংশন করছে সেটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করে না বুঝতে পারলে সেটা জানা যাবে না। ফলে দেখা যাচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে একটু লাভ করতে পারলেও দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে ততটা লাভ করতে পারছেন না। ফলে রিটার্নের ক্ষেত্রে আমি যদি মিউচুয়াল ফান্ডে রিটার্ন ধরি, সেক্ষেত্রে হয়তো কোনো একটি নির্দিষ্ট বছরে 25% রিটার্ন হয়ে এলো, কিন্তু তারপরের বছরই কিন্তু নেগেটিভ রিটার্ন হয়ে এলো। কারণ এক্ষেত্রে আমি আগেই বলেছি যে অ্যাভারেজ রিটার্ন ধরা হয়, এবং কোনো মনের মধ্যে শঙ্কা আনা চলবে না, ভয় পাওয়া চলবে না যে বাজার ডাউন হয়ে গেল। শেয়ার মার্কেট রিলেটেড মিউচুয়াল ফান্ডের সংখ্যাই বেশি, ফলে শেয়ার মার্কেট ডাউন হয়ে গেলে দেখা যায় মিউচুয়াল ফান্ডে তার প্রভাব বিশেষ মাত্রায় পড়ে, এবং তখন যদি টাকা ভয় পেয়ে তুলে ফেলেন বিনিয়োগকারীরা, তাহলে কিন্তু তিনি তার যে ফিনান্সিয়াল গোল সেটা কিন্তু পৌঁছতে পারবেন না, এবং তার সমূহ লোকসান হবে। ফলে দীর্ঘমেয়াদী এখানে টাকা রাখতে হবে, এবং দীর্ঘমেয়াদী টাকা রাখলে দেখা যাচ্ছে অ্যাভারেজ রিটার্ন অনেকটাই বেশি হয়। এই হচ্ছে রিটার্নের ব্যাপারটা। কোথাও ইনভেস্টমেন্ট করার পর যে ফ্যাক্টরটি সবচেয়ে বেশি বিনিয়োগকারীকে বিব্রত করে সেটা হচ্ছে ভোলাটিলিটি। ভোলাটিলিটির অর্থ হচ্ছে আপস অ্যান্ড ডাউনস মার্কেট, কখনো উঠছে মার্কেট, কখনো মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা শেয়ার মার্কেটে রিয়েল টাইমে খুব বেশি দেখা যায়, প্রতি মুহূর্তে শেয়ারের দাম পরিবর্তিত হয়, এবং মিউচুয়াল ফান্ডে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব দেখা যাচ্ছে রোজই পরিবর্তিত হচ্ছে। আজকে যদি ফর এক্সাম্পল দেখা যাচ্ছে কোনো একটি মিউচুয়াল ফান্ডের দাম 10 টাকা 55 ন্যাব, কালকে কিন্তু 10 টাকা 55 হবে না, হয়তো 10 টাকা 50, 10 টাকা 59 ফর এক্সাম্পল আমি দিচ্ছি। ফলে এই ক্ষেত্রে ভোলাটিলিটির জন্য এই ঘটনা ঘটে থাকে, এবং এই ভোলাটিলিটির জন্য যদি কোনো সময় দেখা যায় যে মার্কেট ডাউন হয়ে গেল খুব বেশি, এবং তখন টাকার দরকার পড়লো, তাহলে কি হবে? তাহলে তো লোকসান হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু এই ভোলাটিলিটি ঠিক করে দেয় যে মার্কেট কখন আপস এবং ডাউন হচ্ছে।
ফলে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ভোলাটিলিটি, এবং এই ভোলাটিলিটি থাকে বলেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন শেয়ার বা বিভিন্ন অ্যাসেটের দাম কিন্তু বেড়ে যায়, কারণ দাম বাড়ছে কমছে এবং এক্ষেত্রে ফাংশন হচ্ছে, লাভ হচ্ছে, লোকসান হচ্ছে, এবং এই যে কেনাবেচা চলছে নানানভাবে তার পরিণতিতে দেখা যায় যে আলটিমেটলি গিয়ে হয় লোকসান হয় বা লাভ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি যদি স্ক্যাম না থাকে এবং যদি দেখা যায় যে কোম্পানি তার বিজনেস করে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ইন লং রানে এই ভোলাটিলিটির জন্য কিন্তু অবশ্যই কিন্তু লাভ হবেই। যত রিস্ক দেখা যাচ্ছে ভোলাটিলিটি যদি থাকে রিটার্নও কিন্তু অনেকটাই। ইনভেস্টমেন্ট করার সময় চতুর্থ যে ফ্যাক্টরটি বিনিয়োগকারীকে ভাবায় তা হচ্ছে লিকুইডিটি। তিনি যে টাকাটি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন কোথাও, সেখানে হঠাৎ যদি টাকা দরকার পড়ে তাহলে কি তিনি টাকাটি তুলে নিতে পারবেন, এনকেশ করতে পারবেন? তার যদি টাকা তেমন দরকার না থাকে তাহলে বিভিন্ন জায়গায় ব্যাংকে, মিউচুয়াল ফান্ডে সেক্ষেত্রে ক্লোজ এন্ডেড স্কিম রয়েছে, 3 বছর এবং 5 বছর লক ইন পিরিয়ড থাকে। কিন্তু যদি হঠাৎ টাকা দরকার হয় তবে তাকে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে ওপেন এন্ডেড স্কিমে টাকা রাখতে হবে, এবং যেদিন ট্রেড হচ্ছে মানে তিনি টাকা তুলে নেওয়ার জন্য তিনি ট্রেড করলেন সেই T+2 মানে 2 দিন বাদই তিনি টাকা পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ডে। আর ব্যাংকের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংক যদি বন্ধ থাকে বা নির্দিষ্ট সময়ের পরে তিনি যদি টাকা তুলতে যান তাহলে টাকা পাবেন না সেই সময়, কিন্তু ব্যাংক যখন খোলা থাকবে তখন তিনি প্রিমেচুর করে বা সেভিংস থেকে টাকা তুলতে পারবেন। অতএব ব্যাংকের লিকুইডিটি কিন্তু অনেক বেশি রয়েছে। ব্যাংকে আরেকটা লিকুইডিটি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যদি ব্যাংকে কারো ফিক্সড ডিপোজিট থাকে তার এগেনস্টে তিনি ওভারড্রাফট লিমিট নিতে পারেন। এটা আমি কয়েকটি ভিডিওতে বলেছি, আপনার সেই ভিডিওগুলো পূর্ণাঙ্গভাবে দেখে নেবেন। এবং এই নিয়মটি হচ্ছে যে ব্যাংক তখন তার যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপে একটি ওভারড্রাফট অ্যাকাউন্ট খুলে দেবেন, এবং যে লিমিটটা বিনিয়োগকারী অ্যাভেল করছেন ফিক্সড ডিপোজিটের এগেনস্টে সেই পরিমাণ টাকা যতটুকু তার দরকার হবে সেটা তিনি ওই ওভারড্রাফট লিমিট যে অ্যাকাউন্টটি রয়েছে ওভারড্রাফট অ্যাকাউন্ট সেখান থেকে তার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে সেখান থেকে তিনি এটিএমের মাধ্যমে 5 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে টাকা তুলে নিতে পারবেন। আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে বেশি লিকুইডিটি, কারণ হয়তো দেখা গেল একজন বিনিয়োগকারীর এই মুহূর্তেই উইদিন 5 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা দরকার, তার সেভিংস হয়তো কিছু টাকা পড়ে আছে, ফলে এটিএম দিয়ে টাকা তুললে ওই টাকা পাবেন না তিনি 1 লক্ষ টাকা। তাহলে ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটি ওভারড্রাফট লিমিট করে নিতে হবে, এবং সেই ওভারড্রাফট লিমিট যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে এই অ্যাপের মাধ্যমে সেই অ্যাকাউন্টটি থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করিয়ে সেখান থেকে এটিএমের মাধ্যমে তিনি কিন্তু টাকা তুলতে পারবেন। ফলে ইমার্জেন্সি খরচাটা কিন্তু এইভাবে মেটানো যায়। ব্যাংকে কিন্তু এটা বিরাট লিকুইডিটি সুযোগ রয়েছে। আর যদি মিউচুয়াল ফান্ডে কেউ টাকা রাখেন তাহলে যেদিন ট্রেড হচ্ছে মানে তিনি টাকা তুলছেন তার থেকে T+2 ডেজের মধ্যে তৃতীয় দিনে তিনি তার অ্যাকাউন্টে টাকাটি জমা পড়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে তো এই T+2 ডেজের ব্যাপারটি রয়েছে, তিনি যখন রিডিম করবেন শেয়ার মার্কেট থেকে তার ফান্ডটি বিক্রি করে দেবেন, শেয়ার স্টকটি বিক্রি করে দেবেন, তখন কিন্তু ওই 2 দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। এই হচ্ছে টোটাল বিষয়। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি ঝুঁকি বা রিস্ক, রিটার্ন বা ইন্টারেস্ট বা প্রফিট, লিকুইডিটি আর ভোলাটিলিটি এই 4টি বিষয় নিয়ে জানালাম বিস্তারিতভাবে, কারণ বিনিয়োগকারীরা এই 4টি বিষয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করবেন। এবং আগেই বলেছি যে ব্যাংকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের সমস্যাটা থাকার জন্য অনেকেই দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে তারা টাকা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের ভয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু রিটার্ন কিন্তু নির্দিষ্ট পরিমাণ নয়। ব্যাংকে যেটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট রয়েছে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাভারেজ রিটার্ন, কোনো বছরে রিটার্ন হয়তো 40% হয়ে গেল, তার পরের বছর হয়তো দেখা গেল 5% রিটার্ন চলছে। যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।